আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে আলোর প্রতিসরণ এবং প্রতিফলনের বেসিক যে ক্লাসটা সেটা আমরা দেখে ফেলছি। সেখানের মধ্যে আমরা আলোর যে প্রতিসরণাঙ্কের ব্যাপারটাও দেখে আসছি। ওকে, আজকের ক্লাসে আমরা এই জিনিসটা দেখব, আলোক পাথ বা অপটিক্যাল পাথ কি, আর অপটিক্যাল পাথের সাথে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ফার্মাটের নীতি। ফার্মাটের প্রিন্সিপালটা বিবৃত ও ব্যাখ্যা করো। ফার্মাটের প্রিন্সিপাল থেকে আলোকপথ থেকে আপনাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা জ্ঞানমূলকের মতো 1 মার্কের প্রশ্ন, যেটা সেটা করতে পারে। তখন আপনি শুধু এই যে এতটুকু বলবেন, সংজ্ঞাটা বলবেন আলোকপাত বলে। সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারে, তার জন্য ইলাবোরেট এতটুকু অংশ লিখবেন। ওকে, এটা বড় প্রশ্ন আসার মতো কিছু না, জাস্ট সিম্পল একটা টপিক। আচ্ছা, তারপরে আসেন ফার্মাটের নীতি। এটাকেও আপনাকে সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারে যে ফার্মাটের নীতি ব্যাখ্যা করো, অথবা আপনাকে খবিভাগে আর কি ফার্মাটের ব্যাখ্যা বিবৃত ব্যাখ্যা করো বলতে পারে। তখন আপনাকে আরও কিছু লাইন বলতে হবে। আর এখান থেকে মেইনলি প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে ফার্মাটের নীতি থেকে আলোর প্রতিসরণের সূত্র প্রতিপাদন করো, আর ফার্মাটের নীতি থেকে আলোর প্রতিফলনের সূত্র। ওই দুইটা আমরা নেক্সট লেকচারে দেখবো। আপাতত আমরা দেখবো যে আলোকপথ কী এবং এই ফার্মাটের নীতি জিনিসটা কি। ঠিক আছে, ওকে। আসেন, আলোকপাত কি। কোনো মাধ্যমে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করতে আলোর যে সময় লাগে, কোনো মাধ্যমে, কোনো একটা মাধ্যম নেই আমরা, তাহলে মনে করেন যে আমার কাছে একটা গ্লাস অফ ওয়াটার আছে, পানি আছে, এটা কি পানি। তো পানিতে মনে করেন যে আলো এখান থেকে কোথায় আসছে, এই যে এখানে আসছে, কোথায়, পানির মধ্যে। ওকে, তো পানির মধ্যে কি বলছে, কোন মাধ্যম, এই যে আমার পানি মাধ্যম, একটি নির্দিষ্ট পথ, এই যে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করতে আলোর যে সময় লাগে, কত সময় লাগে এখান থেকে এখানে আসতে, ধরে নিলাম আমরা যে 3 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, এটা ফর এক্সাম্পল ধরে নিলাম, যে সময় লাগে, কত সময় লাগে, 3 সেকেন্ড। যে সময় লাগে মানে 3 সেকেন্ড সময় লাগে, সেই সময়ে শূন্যস্থানে আলোর অতিক্রান্ত দূরত্বকে। তার মানে এই সময়ে যদি আলো আসমানের মধ্যে, অর্থাৎ ফ্রি স্পেস বা শূন্যস্থানে, শূন্যস্থানে তো কোনো বাধা নাই, ফলে সেইখানে আরও বেশি দূরত্ব অতিক্রম করতে, তাই না? 3 সেকেন্ডে পানির মধ্যে আলো যতটুকু পথ অতিক্রম করে, আর 3 সেকেন্ডে শূন্যস্থানে আলো যতটুকু পথ অতিক্রম করে, এটাকে বললাম এস নট। আর পানির মধ্যে যে পথ অতিক্রম করে সেটাকে বললাম এস ডব্লিউ, অথবা শুধু এস, অথবা এস এম বলতে পারি, যে মিডিয়ামের মধ্যে অতিক্রান্ত পথ, আর এটা শূন্যস্থানে অতিক্রান্ত পথ। তাহলে ওই যে নির্দিষ্ট সময়ে শূন্যস্থানে আলো যতটুকু পথ অতিক্রম করে সেটাকেই বলা হবে কি, অপটিক্যাল পাথ। এই যে এতটুকু কি, অপটিক্যাল পাথ। বোঝা গেল? এটাকে কি বলা হয়, অপটিক্যাল পাথ। অপটিক্যাল পাথ বা আলোকপাত। আর মাধ্যমের ভিতরে যতটুকু দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বকে আমরা জিওমেট্রিক্যাল পাথ বা জ্যামিতিক পাথ বলতে পারি। জিওমেট্রিক্যাল পাথ বা জ্যামিতিক পথ বলতে পারি। তাহলে মিডিয়ামের মধ্যে আলো যতটুকু পথ অতিক্রম করে সেটাকে বলি আমরা জ্যামিতিক পথ। শূন্যস্থানে আলো যতটুকু পথ অতিক্রম করে সেটাকে আমরা বলি কি, অপটিক্যাল পাথ। অপটিক্যাল পাথ আর জিওমেট্রিক্যাল পাথের মধ্যে সম্পর্ক কি, একই সময়ে। জিওমেট্রিক্যাল পাথে যেই সময় লাগে অপটিক্যাল পাথ অতিক্রম করতেও একই সময় লাগে। এখন আমরা অপটিক্যাল পাথ আর জিওমেট্রিক্যাল পাথের মধ্যে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করব। তাহলে আপনাকে এই প্রশ্ন যদি এভাবে মডিফাই করেও বলে যে আলোকপথ এবং জ্যামিতিক পথের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, একই জিনিস। ওকে, আসেন দেখেন, ধরি মিউ প্রতিসরণাঙ্কের কোনো মাধ্যমে, এই যে মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যমে আলোর বেগ কত, ভি বেগে চলে। শূন্যস্থানে আলো কত বেগে চলে, সি বেগে চলে। শূন্যস্থানে আলোর বেগ সি, আর এই যে নির্দিষ্ট মাধ্যম সেখানে আলোর বেগ আমরা ধরে নিলাম কত, ভি। ভি বেগে চলে এবং নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব কত, এস। নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব এস। এই চিত্র আপনাকে আঁকতে হবে না পরীক্ষায়, ঠিক আছে? এটা আমি বোঝানোর জন্য বলছি। তো নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, তাহলে আমরা কি লিখতে পারি, তবে এস ইকুয়ালস টু বিটি না? তাহলে এস ইকুয়ালস টু ভি ইন্টু কত, টি। এস ইকুয়ালস টু বি টি, দূরত্ব ইকুয়ালস টু বেগ ইন্টু সময়। তাহলে এখান থেকে টাইম ইকুয়ালস টু কি লিখা যাবে, এস বাই ভি লিখা যাবে। লিখা যায়, কোনো সমস্যা নাই। এই এসটা কি, এই এসটা নির্দিষ্ট মাধ্যমে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করে। ভিটা কি, ওই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। ওকে, এখন দেখেন আবার আবার এই যে টি সময়, এই টি সময়ে আলো শূন্যস্থানে সি বেগে এস নট দূরত্ব অতিক্রম করে। শূন্যস্থানের দূরত্বকে আমরা কি বললাম, এস নট। আর শূন্যস্থানে আলোর বেগ কত, সি। শূন্যস্থানে আলোর বেগকে সি বললাম, বা সি নটও বলতে পারি। এস নট দূরত্ব অতিক্রম করলে,
এস নট দূরত্ব যদি অতিক্রম করে তাহলে আমরা কি লিখতে পারি, দূরত্ব এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, বেগ কত সি আর টাইম কত টি। তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু কি লেখা যায়, এস নট ডিভাইডেড বাই সি লেখা যায়, এস নট বাই সি লিখে যায়। এখন সমীকরণ 1 এবং 2 এর দিকে তাকান। সমীকরণ 1 এর বাম পাশ যা, সমীকরণ 2 এর বাম পাশও তাই। তাহলে বাম পাশ যদি সমান হয় ডান পাশও কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে সমীকরণ 1 এবং 2 থেকে পাই, 1 এবং 2 থেকে আমরা কি পাবো, এস ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু এস নট ডিভাইডেড বাই কত সি, এস বাই ভি ইকুয়ালস টু এস নট বাই সি, এটা লেখা যায়। এখান থেকে আমরা কি লিখতে পারি, এস ইকুয়ালস টু, দেখেন এস ইকুয়ালস টু এই যে ভি, এটাকে টানে নিয়ে গেলাম, তাহলে ভি বাই সি ইন্টু কি আসে, এস নট আসে। এস সরি, এটাকে আমরা, আমাদের দরকার হচ্ছে আলোকপাত, এস নটটা বের করবো আমরা। তাইলে এস নটটাকে আমরা হচ্ছে বের করার চেষ্টা করি। এস নট ইকুয়ালস টু কি লেখা যাবে, এস নট ইকুয়ালস টু, দেখেন এস ইন্টু সি ডিভাইডেড বাই কত ভি, তাহলে এস ইন্টু সি ডিভাইডেড বাই কত ভি লেখা যায়। এস নট ইকুয়ালস টু এস ইন্টু সি ডিভাইডেড বাই ভি। এখন প্রতিসরণাঙ্কের যে সংজ্ঞা দিয়েছিলাম আমরা, প্রতিসরণাঙ্কের সংজ্ঞার মধ্যে এরকম একটা সংজ্ঞা লেখা যায়, সেটা হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ ডিভাইডেড বাই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, এই দুইটার অনুপাতকে প্রতিসরণাঙ্ক বলা হয়। শূন্যস্থানে আলোর বেগ ডিভাইডেড বাই কোনো মাধ্যমে আলোর বেগ, এই দুইটার অনুপাতকে কি বলা হয়, প্রতিসরণাঙ্ক বলা হয়। তাহলে সি বাই ভি ইকুয়ালস টু কি হবে, প্রতিসরণাঙ্ক মিউ। তাহলে এটাকে মিউ ইন্টু এস ইকুয়ালস টু কি লেখা যায়, এস নট। এটা হচ্ছে সমীকরণ 3। এটি হচ্ছে কি আলোক পথ, এটি হচ্ছে আলোক পথ। ওকে, অতএব আলোক পথ আমরা লিখতে পারি এস নট ইন্টু মিউ। দেখা যাচ্ছে কিনা, এরপরে এই লাইনের পরে সমীকরণ 3 এর পরে লিখবেন এটি আলোক পথ, দেখি আলোক পথ, অথবা এটাকে আবার লেখা যায় কি, এসটা কি জ্যামিতিক পথ, এসটাকে বলা হচ্ছে জ্যামিতিক পাথ আর এস নট হচ্ছে অপটিক্যাল পাথ। তাহলে সমীকরণ 3 হলো জ্যামিতিক পথ এবং আলোক পথের সম্পর্ক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই সিম্পল জিনিস, এটাই হচ্ছে কি আলোকপাত। তাহলে মনে রাখবেন যে আলোকপাতকে আমরা কিভাবে ডিফাইন করতেছি, আলোকপাত হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করলো ইন্টু মিউ, নির্দিষ্ট মাধ্যমে আলোর অতিক্রান্ত দূরত্ব ইন্টু মিউ। তাহলে চিন্তা করেন তো, আমি যদি বলি যে আমার কাছে এই যে এরকম, এটা হচ্ছে আমার প্রথম মাধ্যম, এটা হচ্ছে আমার দ্বিতীয় মাধ্যম, এইখানে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করে ধরে নিলাম d1, এখানে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করে ধরে নিলাম d2, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ1, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ2, তাহলে টোটাল আলোকপথ কত হবে, মিউ1 ইন্টু d1 প্লাস এই মাধ্যমের আলোকপথ হচ্ছে মিউ2 ইন্টু কত d2, এটা হচ্ছে টোটাল আলোকপাত। ঠিক আছে, তাহলে এইভাবে আমার কতগুলো মাধ্যম যদি থাকে আমি টোটাল আলোকপাত বের করতে পারবো। ঠিক আছে, জিওমেট্রিক্যাল পাথ ইন্টু মিউ, জিওমেট্রিক্যাল পাথ ইন্টু মিউ, এই সবগুলোকে যোগ করে দিলেই আমি টোটাল আলোকপাত পেয়ে যাই। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমি এখন এটা মুছে ফেলি। নেক্সট হচ্ছে আমরা ফার্মাটের নীতিটা একটু দেখব, ফার্মাটের নীতি কি। ওকে, এখন আসেন আমরা ফার্মাটের নীতি নিয়ে আলোচনা করি। দেখেন আমি বোর্ডে লিখে রাখছি। এখন ফার্মাটের নীতি আলোচনার ক্ষেত্রে একটু কথাবার্তা আছে। কথাবার্তা হইল যে ফার্মাটের নীতি, এটার আরেক নাম হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। ফার্মাটের নীতিকে বলা হয়তো কি প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। লিস্ট মানে কি সর্বনিম্ন, ঠিক আছে, টাইম মানে সময়, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন সময়ের নীতি। ফার্মাটের যে নীতিটা সেটা ছিল সর্বনিম্ন সময়ের নীতি। অর্থাৎ ফার্মাটের নীতি আমাদেরকে কি বলতো, যে আলোকরশ্মি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার ক্ষেত্রে সর্বদা সেই পথ অনুসরণ করে যেই পথে সর্বনিম্ন সময় লাগে। মানে চিন্তা করেন যে আপনার আলোকে এইখান থেকে, মনে করেন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে হবে, এ থেকে বিতে আসতে হবে। তো ফার্মাট বলতেছে যে এ থেকে বিতে যাবে, সো আলো তাড়াতাড়ি যাবে কোন পথে, এইভাবে যদি বাঁকা হয়ে যায় তাহলে কি সে তাড়াতাড়ি যেতে পারবে? উত্তর হচ্ছে না। এই যে সোজা যদি এইভাবে যায় তাহলে আলো
তাড়াতাড়ি যাইতে পারবে, তাই না? সুতরাং আলো এ বিন্দু থেকে বি বিন্দুতে এই পথেই যাবে, অন্যান্য কোনো পথে যাবে না। অন্যান্য কোনো পথে কি করবে না? যাবে না। এই যে আরেকটা রাস্তা হচ্ছে এই যে এটাতে গেলে টাইম আরও বেশি লাগবে, সুতরাং এই পথে যাবে না। সর্বনিম্ন টাইম যেই পথে লাগে শুধুমাত্র সেই রাস্তাটা কারেক্ট, অর্থাৎ সেই পথে আলো যাবে। এটাই হচ্ছে কি ফার্মাটের নীতি অথবা প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন। এখন বিষয় হচ্ছে যে এখানে কিছুটা সমস্যা আছে, ফার্মাটের এই নীতির মধ্যে কিছুটা সমস্যা আছে। সব সময় যে আলো, আচ্ছা এখানে আরও কিছু কথা আছে, আরও কিছু কথা খেয়াল করেন। এটা মনে করেন যে একটা প্রতিফলক পৃষ্ঠ, এটা হচ্ছে কি একটা প্রতিফলক পৃষ্ঠ মানে হচ্ছে আয়না। এইখান থেকে আপনার আলো এখানে এসে পৌঁছাইতে হবে, কিন্তু শর্ত হইল এই পৃষ্ঠের মধ্যে টাচ করে তারপরে আসতে হবে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন আলো এখান থেকে এইখানে আসার জন্য তার কাছে অনেকগুলো রাস্তা আছে। সে চাইলে কি করতে পারে? সে চাইলে এখান থেকে সোজা এখানে নামতে পারে, নেমে তারপরে এখানে আসতে পারে, একটা রাস্তা। আবার সে চাইলে কি করতে পারে? এখান থেকে এই পয়েন্টের খাড়া নিচে চলে আসতে পারে, এখান থেকে আবার এখানে যাইতে পারে। এটা হচ্ছে তার রাস্তা নাম্বার 2, এটা হচ্ছে 2 নম্বর রাস্তা, তাই না? এটা হচ্ছে 1 নম্বর রাস্তা, এটা হচ্ছে কি 2 নম্বর রাস্তা। আবার আলো চাইলে কি করতে পারে? আবার আলো যদি মনে চায় তাহলে সে এখান থেকে ঠিক মিডল পয়েন্টে আসতে পারে। এখান থেকে ঠিক মিডল পয়েন্টে আসলো, আসার পরে এখান থেকে সে আবার এখানে উঠলো। তাহলে এটা হচ্ছে রাস্তা নাম্বার 3। এখন আলোর কাছে বিভিন্ন অপশান আছে, সে কোন রাস্তা দিয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর রাস্তা ছিল, এটা হচ্ছে 2 নম্বর রাস্তা, এটা হচ্ছে 3 নম্বর রাস্তা। আরও অনেকগুলো পসিবল পাথ হইতে পারে, এখানে পড়তে পারে, এখানে 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 যে কোনো জায়গায় পড়তে পারে, তাই না? তাই টোটাল কয়টা পসিবল পাথ আছে? ইনফাইনাইট, অসংখ্য পসিবল পাথ আছে বা পথ আছে যেই পথে দিয়ে সে বি বিন্দুতে পৌঁছাইতে পারে। এখন আলো কোন পথে যাবে? ফার্মার বলতেছে এমন পথ যে সে সিলেক্ট করবে যেই পথে আলোকে যাইতে সর্বনিম্ন সময় লাগে। যেই পথে আলো যাইতে কি লাগে? সর্বনিম্ন সময় লাগে। অর্থাৎ আলো আগে মনে মনে চিন্তা করবে যে আমি কোন রাস্তা দিয়ে যাব, কোন রাস্তা দিয়ে গেলে আমি তাড়াতাড়ি বি বিন্দুতে পৌঁছাইতে পারবো। এই সেন্সটা আলোর মধ্যে আছে। কেমনে আছে? নেচারের মধ্যে এটা স্রষ্টা সৃষ্টি করতে দিয়ে দিছে। যাক, এখন তাহলে আলো কোন পথে যাবে? যেই পথে গেলে আলোর সময় কম লাগবে। ওকে, সে সব সময় সেই পথ বেছে নিবে যেই পথে গেলে তার সময় কম লাগবে। এটাই হচ্ছে কি এই যে ফার্মাটের নীতি, দেখেন এইটাই আমরা লিখে রাখছি। সর্বদা সেই পথ অনুসরণ করে যেই পথে সর্বনিম্ন সময় লাগে। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা তাইলে সর্বনিম্ন সময় লাগে এই ব্যাপারটা বুঝলাম আমরা। এখন কিছু কিছু ক্ষেত্রে সবসময় যে সর্বনিম্ন সময় লাগে বিষয়টা তা না। কখনো কখনো এমন অনেক এক্সপেরিমেন্টের মধ্যে দেখা যায় যে সর্বনিম্ন সময় না বরং সর্বোচ্চ সময় লাগে এমন রাস্তায় এসে যায়। ওকে, অর্থাৎ আলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সর্বনিম্ন সময় যেই পথ হয় সেই পথে দিয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে সব সময় যে ব্যাপারটা ফিজিক্সের সব ক্ষেত্রে যে সত্য তা নয়, কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। এই জন্য এই ফার্মাটের প্রিন্সিপালটাকে একটু মডিফাই করা হয়েছে, নতুন একটা ভার্সনে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মডিফাইড ভার্সন, মডিফিকেশন করা হয়েছে। ওকে, তো এখন মডিফিকেশনটা কি করা হয়েছে খেয়াল করেন। এখানে বলা হয়তো যে একটা লাইট পার্টিকেল একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার সময় সব সময় ওই রাস্তাটা চুজ করবে যেই রাস্তায় মিনিমাম টাইম লাগে, অর্থাৎ টাইম রিকোয়ার্ড টু ট্রাভেল দ্য পাথ ইজ মিনিমাম। এটা হচ্ছে মেইন ফর্মুলা ছিল, মিনিমাম টাইম লাগে। আচ্ছা, আর মডিফাই করার পরে বলা হয়েছে টাইম রিকোয়ার্স টু ট্রাভেল দ্য পাথ হোয়ার টাইম ইজ কি? টাইম ইজ এক্সট্রিমাম। মানে এক্সট্রিমাম বলতে বোঝায় একটা মানে এটাকে কীভাবে বোঝাবো এখন? এক্সট্রিমাম মানে হচ্ছে একটা স্থির বা হ্যাঁ স্থিরই বলা যায়। এক্সট্রিমাম মানে হচ্ছে ম্যাক্সিমামও হইতে পারে, মিনিমামও হইতে পারে, অথবা ম্যাক্সিমাম মিনিমাম ছাড়াও অন্যান্য পয়েন্টও হইতে পারে, অন্য আরও কিছু পয়েন্ট হইতে পারে যাদেরকে আমরা স্টেশনারি পয়েন্ট বলি। মানে এখন আপনারা হচ্ছে ম্যাথের মধ্যে এই ব্যাপারটা পড়ছেন যে হচ্ছে কোনো একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ যেই পয়েন্টে 0 হয় সেই পয়েন্টে ম্যাক্সিমা পাওয়া যায় অথবা মিনিমা পাওয়া যায়। ক্যালকুলাস 1-এর মধ্যে এগুলো পড়ানো হয় যে কোনো একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ মানে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0 বসায় যেই বিন্দু পাওয়া যায় সেই বিন্দুগুলোতে আইদার ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে অথবা মিনিমাম ভ্যালু থাকবে, অথবা ওই পয়েন্টটা কি হইতে পারে? পয়েন্ট অফ ইনভার্সন বা স্টেশনারি পয়েন্ট হইতে পারে যেখানে ম্যাক্সিমামও নাই মিনিমামও নাই। ঠিক আছে, ম্যাক্সিমামও নাই মিনিমামও নাই, এরকম পয়েন্টও হইতে পারে। তো এইটাকে চেঞ্জ করে নতুন ভার্সনে আনা হয়েছে। আগে যেখানে বলতো যে সর্বনিম্ন, এখন সেখানে সর্বনিম্ন বলতেছে না, বলতেছে যে কি ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে মানে সর্বোচ্চ হইতে পারে, সর্বনিম্ন হইতে পারে, আবার স্টেশনারিও হইতে পারে। এটাকে এত মাথা ঘামানোর কিছু নাই।
সিম্পল হিসাব দেখেন, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় আলোক রশ্মি যতবারই প্রতিফলিত বা প্রতিসরিত হোক না কেন, অনুসৃত পথ মানে যেই পথে সে যাবে সেই পথটা সর্বদা স্থির থাকবে। সেই পথটা কি থাকবে? সর্বদা স্থির থাকবে। এখন আগে বলা হয়তো পথটা কি, যেই পথে যাবে সেই পথটা সর্বনিম্ন সময় লাগে এমন পথ হবে, আর এখন বলতেছে যে পথটা সবসময় স্থির থাকবে। এখন পথ স্থির থাকলে সময় বেশি হইতে পারে, সময় কম হইতে পারে, কিন্তু পথটা ফিক্স থাকবে। ওকে, অপটিক্যাল পাথটা কি থাকবে? কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। ওকে, এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর কিছু নাই, খুব আহামরি কঠিন কিছু না। এখন কথা হইলো যে আপনার পরীক্ষায় যদি আসে তাহলে আপনি কোনটা লিখবেন, কোনটা ফার্মাটের প্রিন্সিপাল লিখবেন? আপনাকে তো বলবে না যে মডিফাইড ভার্সনটা লিখো বা পরিবর্তিত রূপটা লিখো, সেটা বলবে না। যদি আপনাকে বলে যে সর্বনিম্ন সময় নীতি, যদি বলে যে ফার্মাটের সর্বনিম্ন সময় নীতি বিবৃত করো, তখন আপনি এটা লিখবেন, সর্বনিম্ন সময় নীতি। যদি উল্লেখ করা থাকে তাহলে সর্বনিম্ন সময়ের কথা বলবেন। অথবা যদি জাস্ট বলে যে ফার্মাটের নীতি লিখো, অথবা যদি বলে যে ফার্মাটের পরিবর্তিত নীতি লিখো বা ফার্মাটের মডিফাইড ভার্সন, এটার বাংলা কি হইতে পারে? যে কোনো কিছু হইতে পারে। যদি শুধু ফার্মাটের কথা উল্লেখ থাকে আপনার প্রশ্নে, তাহলে আপনি এটা লিখবেন, মডিফাইড যে ভার্সন সেটা লিখবেন। ওকে, এটা পরিমার্জিত রূপ যেটা, সেটা লিখবেন। যদি আপনার প্রশ্নে শুধু বলে যে ফার্মাটের নীতি ব্যাখ্যা করো, আপনি এইটা লিখবেন, শুধু এইটা। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমাদের মেনলি পড়াশোনা। এটা থেকেই হচ্ছে আমরা ফার্মাটের প্রিন্সিপালটা এখন একটু দেখার চেষ্টা করবো যে আসলে ফার্মাটের প্রিন্সিপালটা যদি 1 মার্কের জন্য আসে তাহলে তো এতটুকু লিখবেন, আর যদি হচ্ছে খ বিভাগের প্রশ্নে আসে তাহলে আরও কিছু ব্যাখ্যা লিখতে হবে। ওকে ওকে আচ্ছা, আমি লিখছি কি দেখেন, ব্যাখ্যা। ধরা যাক কোনো আলোকরশ্মি বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে কয়েকবার প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর একটি বিন্দু হতে অপর এক বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। আমি এখানে চিত্রটা বোঝানোর জন্য আঁকাচ্ছি, এটা আপনাদের আঁকাইতে হবে না। তো এটা হচ্ছে আমাদের প্রথম মাধ্যম, এটার প্রতিসরণাঙ্ক μ1, এটা μ2, এটা μ3। পরের মাধ্যমে এরকম। তো এই যে একটা আলোক রশ্মি আসলো, আসার পরে সে এইদিকে বাঁকলো, তারপরে মনে করেন এই যে এরকম বাঁকলো, এরকম সে বিভিন্ন মাধ্যম দিয়ে যাচ্ছে। তো এইখানে সে যতটুকু দূরত্ব অতিক্রম করলো এটাকে বললাম S1, এখানে এসে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই যে দৈর্ঘ্যটা হচ্ছে S2, এখানে হচ্ছে S3। তাহলে বলতেছে এই ক্ষেত্রে আলোকপথ ইকুয়াল টু, মনে আছে না আমাদের, আলোকপথ ইকুয়ালস টু কি হইতো? প্রতিসরণাঙ্ক ইন্টু অতিক্রান্ত দূরত্ব, প্রতিসরণাঙ্ক ইন্টু অতিক্রান্ত পথ। তাহলে দেখেন তো প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? μ1, অতিক্রান্ত পথ কত? S1, তাইলে আলোকপথ কত হইলো? μ1 S1। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2, আলোকপথ হচ্ছে কত? S2। এরকম যদি সবাইকে যোগ করতে থাকি তাহলে টোটাল আলোকপথ পাওয়া যাবে। এই যে যোগ করতে থাকলে টোটাল আলোকপথ পাওয়া যাবে। এই জিনিসকে সংক্ষেপে এইভাবে সামেশনের ভিতরে রেখে দিলাম। সামেশনের ভ্যালু যখন এটার ভ্যালু 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত, যখন 1 হবে তখন এখানে হবে μ1 S1, 2 হলে μ2 S2, 3 হলে μ3 S3, এবং সামেশন মানে সবাই যোগ, মানে কি এই লাইনটা। তো এই ক্ষেত্রে বলতেছে কি সর্বদা স্থির থাকে, অনুসৃত পথ সর্বদা কি থাকে? স্থির থাকে। এই যে দেখেন আলোকপথ স্থির মানে ধ্রুবক, আলোকপথ ইকুয়ালস টু কি হয়ে গেল? ধ্রুবক হয়ে গেল। যেখানে এই পরিচয়গুলো দেওয়া হচ্ছে, মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মাধ্যমে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, আমি যেগুলো বললাম এটা দিয়ে প্রতিসরণাঙ্ক বোঝাচ্ছে মিউগুলো দিয়ে, আর এস গুলা দিয়ে কি বোঝাচ্ছে? অতিক্রান্ত পথ বা জ্যামিতিক পথ আমরা বলতে পারি। এখন এটা যেহেতু ধ্রুবক, এতটুকু আপনার লিখে দিলেই হবে, আর বেশি কিছু লিখে লাগবে না। এখন এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যদি অপটিক্যাল পাথের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, স্মল রেঞ্জের মধ্যে যদি ডিফারেন্সিয়েশন করি, যেহেতু এটা ধ্রুবক, এস নটের মানটা কি? ধ্রুবক, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি আসবে? অলওয়েজ 0 আসবে। ডিফারেন্সিয়েশনটা অলওয়েজ কি আসবে? 0 আসবে। ঠিক আছে, এই যে এস নট, এটার ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, এস নটের ডিফারেন্সিয়েশন আমাদেরকে সবসময় কি দিবে? 0 দিবে। এখন একবার ডিফারেন্সিয়েশন করে কোনো ফাংশনের ভ্যালু যদি 0 আসে, এই কথার মানে কি? মনে করেন আমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স, এই ফাংশনকে আমি একবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ডি এফ অফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়ালস টু 0 যদি আমি বসাই দিই, একবার ডিফারেন্সিয়েশন করে যদি 0 বসাই এখান থেকে যে সলিউশনটা বের করব, এখানে মনে করেন সলিউশন আসলো x1, x2, x3, এরকম সামথিং পাইলাম। এই x1 এর মধ্যে ফাংশনের ম্যাক্সিমাম মান থাকতে পারে, মিনিমাম মান থাকতে পারে। x2 এর মধ্যে ফাংশনের ম্যাক্সিমাম মান থাকতে পারে, মিনিমাম মানও থাকতে পারে। x3 এর মধ্যেও ম্যাক্সিমাম মান অথবা মিনিমাম মান থাকতে পারে। বোঝা গেল? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ 0 এই কথার মানে কি? এই ফাংশনের ম্যাক্সিমাম মানও হইতে পারে অথবা মিনিমাম মানও হইতে পারে অথবা স্টেশনারি পয়েন্ট হইতে পারে। এগুলো সম্পর্কে আপনারা আর একটু পড়াশোনা করিয়েন ক্যালকুলাস 1-এ, যে ফার্স্ট ডেরিভেটিভ 0 হইলে কি কি হয়, ম্যাক্সিমা কখন হয়, মিনিমা কখন হয়, অথবা এমন কোনো বিন্দু থাকে কিনা যেখানে ম্যাক্সিমাও নাই, মিনিমাও নাই, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ 0।
ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু পড়াশোনা করেন, আমি আপাতত ওইদিকে যাচ্ছি না। আর এটা আপনার লেখারও দরকার নেই, কারণ এটা থেকে আরেকটা প্রশ্ন মনে চলে আসবে যে এখানে ডি না দিয়ে এরকম ডেল কেন দিলাম। ঠিক আছে, আপাতত ওইসব এত ডিটেলসে আমি যাওয়ার চেষ্টা করতেছি না, আমি জাস্ট এইটুকু বলে রাখলাম আপনাকে যে অপটিক্যাল পাথকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা মনে মনে চিন্তা করেন যে এটা ডি, ওকে, ডি আছে এটা। তো যদি অপটিক্যাল পাথকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত আসবে? ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, তার মানে অপটিক্যাল পাথকে ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু আসবে কত? 0, এবং ওই পয়েন্টে ম্যাক্সিমাম মান থাকতে পারে অথবা মিনিমাম মান থাকতে পারে। ওকে, স্টেশনারি পয়েন্ট হইতে পারে, সেটা আমরা আপাতত বিবেচনা করতেছি না। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে আপাতত আমরা আশা করি বুঝতে পারলাম যে ফার্মাটের নীতি কি। আপনার পরীক্ষায় যদি আসে ফার্মাটের নীতি বিবৃতিও ব্যাখ্যা করো, তাহলে জাস্ট এখান থেকে এতটুকু দিবেন। ওকে, এখান থেকে এতটুকু ফার্মাটের নীতি। যদি পরীক্ষায় প্রশ্ন করে যে সর্বনিম্ন সময় নীতি, ফার্মাটের সর্বনিম্ন সময় নীতি ব্যাখ্যা করো, তখন আপনি জাস্ট এইটা নেবেন। যদি সর্বনিম্ন সময় প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে তখন এটা দিবেন, তা না হলে নিচের অংশ দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। এখন নেক্সট ক্লাসে হইলো আমরা কি নিয়ে আলোচনা করবো? নেক্সট ক্লাসে আলোচনা করবো আমরা ফার্মাটের নীতি থেকে কিভাবে আলোর প্রতিফলনের সূত্র প্রতিপাদন করা যায় এবং ফার্মার থেকে কিভাবে প্রতিসরণের সূত্র প্রতিপাদন করা যায়। ওকে।